আজ থেকে 10 বছর পরে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আসলে কোথায় যেয়ে দাঁড়াবে, এটা যদি আমরা চিন্তা করি, সবচেয়ে বেশি উদ্বিগ্ন হওয়া উচিত আমাদের বাংলাদেশের মানুষের। কারণ বাংলাদেশের সবচাইতে বেশি মানুষ কাজ করে এই আরএমজি সেক্টরে, এবং আমাদের দেশের আমাদের যে জিডিপি তার সিংহভাগ আসে এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অর্থাৎ এআই এবং মেশিন লার্নিং এর ফলে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আমাদের কি করণীয়, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা। তো আপনি যদি কোনো না কোনো ভাবে টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথে সংযুক্ত থাকেন, পড়ালেখা করছেন, চাকরি করছেন, অথবা আপনি এটা নিয়ে ব্যবসাও করছেন, তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আজকের এই ভিডিওটা আপনার দেখা উচিত। এই ভিডিওটা 3টা পার্টে করা হয়েছে। একটা হচ্ছে প্রি প্রোডাকশন, একটা পোস্ট প্রোডাকশন, এবং একটা হচ্ছে প্রোডাকশন। অর্থাৎ প্রোডাকশনের আগের একটা অংশ এবং প্রোডাকশনের পরের একটা অংশ এবং প্রোডাকশনের একটা অংশ। আপনার কাছে যদি সময় থাকে তাহলে খুব ঠান্ডা মাথায় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনি পজ করে যখন সময় পাবেন তখন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা একটু লম্বা হবে বাট খুব বেশি ইনফরমেটিভ হবে। আমরা একদম ডিপে ডিসকাস করব। আমি একটু স্লাইড আকারে করে নিয়েছি যাতে কোনো আমাদের পয়েন্ট ভুল না যায়। একদম প্রথমে হচ্ছে প্রি প্রোডাকশন, প্রোডাকশনের আগের অংশটুকু। প্রি প্রোডাকশন স্টেজে একটা প্রোডাক্টের স্যাম্পল তৈরি করা হয়। অর্থাৎ আমাদের যে বায়াররা আছেন তারা একটা স্যাম্পল রেডি করেন এবং প্ল্যানিং করেন কিভাবে তারা এই মাস প্রোডাকশনটা কমপ্লিট করবে। তো তারা প্রথমে কি চিন্তা করে, কাস্টমার নিয়ে চিন্তা করে যে আমার কাস্টমারটাকে, সে কোথায় আছে, তার বয়স কত, সে কোন ধরনের কালচারে বড় হচ্ছে, তার পরিবেশ কেমন, সবকিছু বিবেচনা করে সে একজন কাস্টমারকে সিলেক্ট করে আইডিয়া তৈরি করে যে এই ধরনের প্রোডাক্ট আমি একটা তৈরি করব, তারপর একটা প্রোডাক্ট তৈরি করে। এই যে দুইটা সেক্টরের কথা আমরা বললাম, আমরা কিন্তু বেশিরভাগ বাংলাদেশে যারা আছি তারা কিন্তু প্রোডাকশনই করি, আমাদের এই আইডিয়া জেনারেশনের কাজটা খুব বেশি একটু করা লাগে না। সো এই দুইটা অংশে কি ধরনের চেঞ্জ আসতে পারে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে? এখানে যে আপনি ইনফরমেশন গুলো দেখছেন যে কোথায় থাকে, বয়স কত, এই ধরনের ডেটা যদি আপনি গত 5 বছরের ডেটা যদি আপনার কালেক্ট করা থাকে, আপনার যদি একটা লার্নিং অ্যালগোরিদম থাকে, লার্নিং অ্যালগোরিদম বলতে আমি আসলে বোঝাচ্ছি বর্তমান আমরা যেটাকে চ্যাট জিপিটি নামে অনেকে জানি, জেনারেটিভ এআই যাকে আমরা বলছি, তাকে যদি আমি গত 5 বছরের ডেটা ফিড করাইতে পারি অর্থাৎ খাওয়াতে পারি, সে আমাকে মানুষের চেয়ে বেস্ট রেজাল্ট দিবে আইডিয়া জেনারেট করার সময়। অর্থাৎ তার কাছে এই 4টা ধরনের সকল ডেটা আছে। সে জানে মানুষটা কোথায় থাকে, গত 5 বছর ধরে ডাটা তাকে আমরা ফিল্ড করেছি। এখন যদি আমি তাকে প্রশ্ন করি যে বছরের এই সময়ের জন্য কোন ফ্যাশনটা বেস্ট হবে, একটা ইউনিক ডিজাইন আমাকে প্রোভাইড করো, সে আইডিয়াটা দিয়ে দিবে। তার অর্থ এখানে আমাদের যেই ইঞ্জিনিয়াররা ছিল যারা প্রোডাকশন ডিজাইনে কাজ করতো, যারা আইডিয়া জেনারেট করতো, তাদের এখানে কাজে একটা বড় থ্রেট হয়ে দাঁড়াবে আমাদের এই জেনারেটিভ এআইটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা জেনারেটিভ এআই যেটা আছে এটা। এখন যখন আমরা ডেভেলপমেন্টে আসলাম, ডেভেলপমেন্টে আমাদের আইডিয়া জেনারেট করার কাজটা আমাদের এআই করে দিল, দেন প্রোডাক্ট ডিজাইনটাও কিন্তু এআই করে দিবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি করে দিবে। এখন আমরা স্কেচ করি, হাতে আর্ট করি, বাট অলরেডি অনেক বেশি সফটওয়্যার চলে এসেছে যারা নিজে নিজে অনেক ডিজাইন তৈরি করতে পারছে। হ্যাঁ, এখনো অত বেশি পারফেক্ট না, বাট আজ থেকে 5 বছর পরে তারা মানুষের চেয়ে বেশি পারফেক্ট হয়ে যাবে। সো প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রেও যারা প্রোডাক্ট ডিজাইনার আছে, ফ্যাশন ডিজাইনার আছে, তাদের এখানে কিন্তু অনেক বড় একটা সমস্যা হতে যাচ্ছে। র মেটেরিয়ালস আসলে আইডেন্টিফাই করার কাজটা এখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করাতে পারি যে এই ধরনের প্রোডাক্ট তৈরি করতে কি কি র মেটেরিয়ালস লাগবে এবং কোন র মেটেরিয়ালস গুলো ব্যবহার করলে এই যে এই পরিবেশগুলোর সাথে সবচেয়ে বেস্ট যাবে, মানুষ সবচেয়ে বেশি কিনবে এবং সবচেয়ে কম খরচে তৈরি করতে পারবো, এই রেকমেন্ডেশন, এই র মেটেরিয়ালস এর রেকমেন্ডেশনটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিতে পারবে। দেন আমাদের কি আছে, প্রোডাক্ট ইঞ্জিনিয়াররা এই পুরো জিনিসটা নিয়ে কাজ করবে। তো আমরা এখানে বুঝতে পারলাম এবং এখানে কি কি ধরনের চেঞ্জ আসতেছে এটাও কিন্তু আমরা একটু আন্দাজ করতে পারছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যারা আগে ডাটা স্টোর করতে পারে তারা আমাদেরকে একটা ভালো সলিউশন দিতে পারবে। যখন আপনি ডেভেলপমেন্টের কথা বলছেন তখনই কিন্তু এখানে আমাদের কোয়ালিটি কন্ট্রোলটা চলে আসবে। আমাদেরকে অবশ্যই কোয়ালিটি কন্ট্রোল করতে হবে। কোয়ালিটি কন্ট্রোল করার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং মেশিন লার্নিং খুব বেশি হেল্প করবে আমাদের। আপনি চিন্তা করেন, আপনি একটা বড় সাদা বক্সের ভিতরে একটা কাপড় দিয়ে দিলেন এবং সে সাথে সাথে ইনস্ট্যান্টলি আপনাকে জানাই দিল যে এই প্রোডাক্টের এই জায়গাগুলোতে সমস্যা আছে, এই প্রোডাক্টটা পাস করা যাচ্ছে না, কোথায় কোথায় সমস্যা আছে সেটা সহজে উল্লেখ করে দিল এবং সেটা ঠিক করার জন্য কি করতে হবে এটা সে রেকমেন্ড করে দিল। সো কোয়ালিটি কন্ট্রোল সেক্টরে অনেক বড় পরিবর্তন আসবে, এটা শিওর।
এটা স্ট্যান্ডার্ড মেনটেন করা, শেড ঠিক করা, সুইং এর যেই থ্রেডটা ব্যবহার করা সেটা ঠিক আছে কিনা, স্ট্রেন্থ ঠিক মতো আছে কিনা, সবগুলা জায়গাতে কোয়ালিটি কন্ট্রোলে আমাদের আমাদের অটোমেশন, তার সাথে সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আমরা দেখতে পাবো। এই তিনটা প্রসেসের পরে তারা চলে আসবে ডিস্ট্রিবিউশনে। তারা ফ্যাক্টরি সিলেক্ট করবে, বাইং অফিসের সাথে কন্ট্যাক্ট করতে পারে, তাদের পলিসিগুলো ঠিক আছে কিনা এটা দেখবে, এবং মনিটরিং টিমের সাথে কন্ট্যাক্ট করবে। এই জায়গাতেও কিন্তু আস্তে আস্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হবে। যেমন এই যে ফ্যাক্টরি সিলেকশন বা বাইং অফিসের এই ডিসিশনটা এখন মানুষের মাধ্যমে নেওয়া হয় যে ওই কোম্পানিকে আমরা দিব। বাট যখন একটা ফ্যাক্টরির কাছে 200 কোম্পানির লিস্ট আছে, সে তখন কি করবে, সবচেয়ে কস্ট ইফেক্টিভ ওয়েতে কোন কোম্পানিটা দিতে পারে সেটা হচ্ছে সে তার জিপিটি কে জিজ্ঞেস করবে, তার জেনারেটিভ যে আইটা আছে তাকে জিজ্ঞেস করবে, এবং সে একটা খুব সুন্দর অ্যান্সার দিয়ে দিবে। কারণ গত 5 বছরের ডেটা তার কাছে আছে, গত 5 বছর সবচেয়ে ভালো প্রোডাক্ট সবচেয়ে কম দামে সবচেয়ে কম সময়ে যে কোম্পানিটা দিয়েছে তাকেই তারা অর্ডারটা প্লেস করবে। তো ডিস্ট্রিবিউশনের কাজেও কিন্তু হেল্প করবে, বাট অন্যান্য গুলোর তুলনায় অত বেশি ইম্প্যাক্ট ফেলবে না। পলিসিস গুলো দেখবে যে পলিসি গুলো ঠিক আছে কিনা, মনিটরিং টিমকে জানাই দিবে। ওকে ফাইন, আমরা এটা প্রি প্রোডাকশনটা বুঝতে পারলাম। এবার চলে আসলাম আমরা প্রোডাকশনের জায়গায়। প্রোডাকশনে আসলে আমাদের সবচাইতে বেশি চেঞ্জেস আসবে, ট্রিমেন্ডাস চেঞ্জ আসবে। দেখেন এখানে র মেটেরিয়ালস, ইয়ার্ন, ফেব্রিক, ডেভেলপমেন্ট, কাটিং, সুইং, টেস্টিং এবং ডেলিভারি। আমি একবারে আমাদের যেই আরএমজি সেক্টরের ফ্লোচার্টটা আছে আমি বলে দিলাম যে র মেটেরিয়ালস আসবে, সেখান থেকে সুতা তৈরি হবে, তারপরে সেখান থেকে ফেব্রিক তৈরি হবে, ফেব্রিক তৈরি হওয়ার পরে সেটাকে ডেভেলপ করবে, ডেভেলপ করার পরে কাটবে এবং সেলাই করবে, তারপর টেস্ট করবে, টেস্ট করে দেখবে ঠিক আছে, ডেলিভারি দিয়ে দিবে। এত সহজ একটা প্রসেস, এটার ভিতরে অনেক কিছু আছে। বাট যখন এআই চলে আসবে, যখন মেশিন চলে আসবে, তখন প্রসেসটা এতটাই সহজ হয়ে যাবে। এই প্রত্যেকটা সেক্টরে যে কন্ট্রোল গুলো করা লাগে, যে হিউম্যান ইনভলভমেন্ট গুলো আছে, এগুলো আর থাকবে না। আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, আমাদের জাপানে জাপানে অলরেডি এমন একটা কোম্পানি চলে এসেছে যারা কি করছে, যারা সেলাই মেশিনকে রিপ্লেস করছে এমন একটা মেশিন দ্বারা যারা নিজে সেলাই করতে পারে। তার অর্থ হচ্ছে আমরা বাংলাদেশে কি ব্যবহার করছি, আমরা বাংলাদেশে ব্যবহার করছি সেলাই মেশিন, যেখানে একজন মানুষ বসে সেলাই করছে। আর তারা কি ব্যবহার করবে, তারা একটা মেশিন ব্যবহার করবে যে নিজেই সেলাই করতেছে। তো সেক্ষেত্রে দেখেন এখানে মানুষের যে কস্টটা, এটা কিন্তু তাদের কাট হয়ে গেল। মানুষকে যে বেতনটা তারা রেগুলার দিচ্ছিল সেটা তাদের কমে গেল, এবং মেশিন 24 ঘন্টা কাজ করতে পারবে, মানুষ 8 থেকে 12 ঘন্টা কাজ করতে পারবে। এখানে কিন্তু অনেক বড় একটা ডিফারেন্স ক্রিয়েট করে ফেলছে। এই কোম্পানি তারা দাবি করেছে যে এই একটা মেশিন, অলরেডি এই মেশিনটা চায়না ব্যবহার করছে, এই একটা মেশিন আহ 3 জনের কাজ একা করতে পারবে এবং 8 গুণ ইফিসিয়েন্ট ওয়েতে। অর্থাৎ 3 জন মিলে একটা কাজ যদি 8 ঘন্টায় করে থাকে, সেই কাজটা এই মেশিন একা 1 ঘন্টায় কমপ্লিট করবে। তো আপনি বুঝতে পারছেন যে যেখানে আমাদের মেন পুঁজিটাই হচ্ছে আমাদের ওয়ার্ক ফোর্স, মানে আমাদের মানুষ, বাংলাদেশের মানুষের বেতন কম, এজন্য আমরা কাজ পাচ্ছি। সেখানে যদি এরকম ইফিশিয়েন্ট মেশিন চলে আসে, তো সেক্ষেত্রে আমাদের গার্মেন্টস ওয়ার্কাররা অনেক বড় থ্রেটের মুখে পড়বে। আর একটা কোম্পানি, এই যে প্রোডাকশনের কথা বলছি, দেখেন এখানে এখানে ডেভেলপমেন্ট এবং কাটিং সুইং এর যে জায়গাটা আছে, ডেভেলপমেন্ট এবং কাটিং সুইং এর যে জায়গাটা আছে, এখানে আমেরিকান একটা কোম্পানি যাদের নাম হচ্ছে সফটওয়্যার, মেবি আমি অনেক আগে পড়েছিলাম, তারা এমন একটা মেশিন তৈরি করছে, তাদের একটা এজেন্ডা যে তারা আরএমজি সেক্টরটাকে আবার আমেরিকায় নিয়ে আসবে। যে প্রোডাকশন যেটা হয় এখন বাংলাদেশে, ইন্ডিয়া, ভিয়েতনামে, চায়নাতে, সেই প্রোডাকশনটা তারা আমেরিকায় নিয়ে আসবে। কিভাবে? তারা এমন একটা মেশিন ডেভেলপ করেছে যেখানে আপনি ফেব্রিক দিবেন এবং আপনার গার্মেন্টস তৈরি হয়ে বের হবে উইথ কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটিটাকে কন্ট্রোল করার সাথে সাথে। তো এখানে আমাদের এই যে ফেব্রিক, ডেভেলপমেন্ট এবং কাটিং, সুইং, টেস্টিং, এই 4টা পার্ট একবারে বাদ হয়ে গেল। একটা মেশিন যদি এই কাজগুলো একবারে একা করে, তো সেক্ষেত্রে কি পরিমাণ ওয়ার্কফোর্স আমাদের অকেজো হয়ে যাবে, তারা কাজ করতে পারবে না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, এটা যেহেতু তারা তৈরি করতে পেরেছে, তারা এমন মেশিনও তৈরি করতে পারবে যে মেশিনে একবার আপনি তুলা দিবেন, আপনার পাঞ্জাবি তৈরি হয়ে বের হবে। মানে আমি জাস্ট এক্সাম্পলের খাতিরে বললাম। তারা হয়তোবা সেখানে র মেটেরিয়ালস দিবে, প্যান্ট একবারে তৈরি হয়ে বের হবে, সবকিছু সহ।
একবারে ফুললি অটোমেটেড। শুধুমাত্র ডেলিভারির জায়গাটা তারা জাস্ট তাদের যেখানে ডেলিভারি দেওয়ার কথা এই এই জিনিসটা বাইরে থাকবে, এই 6টা প্রসেস, মাঝখানের এই 4টা জিনিস একবারে বাদ। একবারে কি হচ্ছে, র মেটেরিয়ালস থেকে প্রোডাকশন হয়ে গেছে, ডেলিভারি দিচ্ছে। মাঝখানের প্রত্যেকটা জায়গায় যে মানুষগুলো কাজ করতো, যে সিংহভাগ মানুষ কাজ করতো, সেগুলো বাদ পড়ে যাচ্ছে। এবার হচ্ছে আমাদের পোস্ট প্রোডাকশন। পোস্ট প্রোডাকশনে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমত পোস্ট প্রোডাকশনে একটা প্ল্যানিং করে তারা, তাদের প্রোডাক্টটা তারা হাতে পেয়ে গেছে এবং বাজারজাত যেহেতু করতে হবে, তারা একটা প্ল্যানিং করবে, তারপরে ডিস্ট্রিবিউশন যাবে, মার্কেটিং এ যাবে এবং ইনভেন্টরিটা ঠিক রাখবে যে হ্যাঁ আমাদের ইনভেন্টরিতে ধারণ ক্ষমতা আছে কিনা। এই 4টা জিনিসকে আমাদের এই 3টা জায়গা থেকে ব্যাখ্যা করা যেতে পারে। একটা হচ্ছে কাস্টমার রিপিটেশন, একটা সাপ্লাই চেইন এবং একটা হচ্ছে অটোমেশন। দেখেন, মার্কেটিং এর জায়গায় অলরেডি আমাদের ডিজিটাল মার্কেটিং এসে এবং জেনারেল মার্কেটিং এ অনেক কিছু পরিবর্তন করে ফেলেছে। আমরা এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব না, আমরা মেইনলি আলোচনা করব ডিস্ট্রিবিউশন এবং ইনভেন্টরিতে। আমাদের কাছে যদি প্রিভিয়াস ডাটা থাকে, আগের মতো আমি বলছি, আমাদের কাছে যদি প্রিভিয়াস ডাটা থাকে, সেই ডাটাগুলো ব্যবহার করে আমরা আমাদের প্ল্যানিংটাকে অনেক বেশি স্মুথ করতে পারবো। কিভাবে স্মুথ করতে পারবো, দেখেন, আমাদের কাস্টমারের যে রিপিটেশনটা হচ্ছে, আমাদের কোম্পানি, আমাদের দোকানে যে বারবার কাস্টমাররা যে আসছে, কতদিন পর পর আসছে, কতদিন পর পর তারা কিনছে, এই জিনিসটার উপর বিবেচনা করে আমরা একটা প্ল্যানিং করতে পারবো। এবং এই প্ল্যানিংটা আমাদেরকে করতে সহযোগিতা করবে আমাদের জেনারেটিভ এআই। তারা আমাদের ডেটা অ্যানালাইসিস করে বলবে যে তুমি এই ধরনের একটা প্ল্যান করো যাতে কাস্টমার তুমি ধরতে পারো ভালো মতো। সেকেন্ডলি কি আছে, আমাদের সাপ্লাই চেইন। আমরা কার কার কাছে সাপ্লাই করব, সাপ্লাই চেইনটা ঠিক রাখার ক্ষেত্রে আমাদের অনেক সময় লাগে। আমরা যারা এক্সেল এ কাজ করছি, আমাদের যদি এরকম একটা এআই থাকে যে আমাদেরকে জাস্ট বলে দিবে যে এখানে এখানে কন্ট্যাক্ট করা হয়ে যাবে, তো সেক্ষেত্রে এরকম এআইও কিন্তু পসিবল, অলরেডি হচ্ছে। অনেক ডেটা তাদের ফিড করা থাকে, তারা জাস্ট আমাদেরকে বলে দিবে যে এখানে যাবে। এবং এই পুরো জিনিসটাকে কিন্তু আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে অটোমেটেড করে ফেলতে পারি, যেখানে আমাদের যে কোনো কর্মী যাবে, সে তার নিডটা লিখবে এবং সেই অনুযায়ী সে আউটপুটটা পেয়ে যাবে। সো এই যে পোস্ট প্রোডাকশনের অংশেও কিন্তু অনেক বেশি পরিবর্তন আসতে যাচ্ছে, বাট আমি সবচেয়ে বেশি চিন্তিত আমাদের এই প্রোডাকশনের এই জায়গাটাতে, কাজ আমাদের বাংলাদেশের ইকোনমি ট্রুলি বেস করা এটার উপরে। এখন হচ্ছে এটা থেকে সলিউশনের উপায়টা কি। সলিউশনের উপায় সম্পর্কে যখন আমি একটু চিন্তা ভাবনা করলাম, আলোচনা করলাম এবং কিছু ভিডিওস দেখলাম বাইরের দেশে যারা এটা নিয়ে রিসার্চ করছে, ডেভেলপিং কান্ট্রি নিয়ে যারা রিসার্চ করছে, তারা যেটা বলছে যে এটার একমাত্র সলিউশন হচ্ছে লার্নিং। শিখতে হবে, প্রচুর শিখতে হবে। এখন কি শিখতে হবে, কোন ইন্ডাস্ট্রিতে শিখতে হবে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি যেখানে আছেন সেই জায়গা থেকে ওই ইন্ডাস্ট্রিতে কি কি পরিবর্তন আসছে, এটা আপনাকে জানতে হবে। দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অর্থাৎ রোবট আপনাকে রিপ্লেস করবে না, কিন্তু যে রোবটকে কাজ করাইতে পারে সে আপনাকে রিপ্লেস করে দিবে। সো আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে না পারেন, খুব বেশি সম্ভাবনা আছে আগামী 5 বছর পরে আপনার চাকরি থাকবে না। সো আমাদের এখন থেকে উচিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং এটাকে অ্যাপ্লিকেশনে নিয়ে আসা। সবচাইতে বড় সমস্যায় পড়বে আমাদের দেশের গার্মেন্টস ওয়ার্কাররা, যারা গার্মেন্টসে কাজ করে, যারা স্বল্প শিক্ষিত এবং যারা টেকনোলজির জ্ঞান খুব কম রাখে। তো সেক্ষেত্রে তাদের অল্টারনেটিভ যে জব স্কিল গুলো আছে ওইগুলো ডেভেলপ করতেও সময় লাগবে এবং তারা নতুন চাকরিও পাবে না। তো সেক্ষেত্রে এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের উচিত এখন থেকে সোচ্চার হওয়া এবং আমাদের যে গার্মেন্টস ওয়ার্কাররা আছে তাদেরকে এডুকেট করা অ্যাবাউট এআই। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। উপকারে আসলে অবশ্যই শেয়ার করবেন। আপনার যারা বন্ধুরা আছে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করছে, অথবা যেমন গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে আপনাকে শেয়ার করতে হবে যাতে অন্যরাও এই বিষয় সম্পর্কে জানতে পারে, অবগত হতে পারে এবং প্রস্তুত হতে পারে ভবিষ্যতের আরএমজি সেক্টরের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।